Hello, my dear student. Myself Rahul Biswas, and I will be teaching you the subject strength of material. And today's class on the your first chapter, that is simple stress and strain, or you can say introduction to strength of material. Okay, আজ আমরা এই চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন পোর্শন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে এন্টার করার আগে তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ মেকানিক্স। মেকানিক্স কী জিনিস? দেখো, মেকানিক্স হচ্ছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ফোর্সেস অ্যান্ড ইফেক্ট অফ ফোর্সেস অন ম্যাটেরিয়াল বডিজ। অর্থাৎ কোনো সলিড বডির উপরে বা যে কোনো বডি হতে পারে, সলিড বডির উপরে যদি একটা এক্সাম্পল নিই আমি, যে সলিড বডির উপরে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি বা টর্ক অ্যাপ্লাই করি, তাহলে এবং তাদের কী কী এফেক্ট সেই ম্যাটেরিয়াল বডির উপরে হবে, সেইটা আমরা সায়েন্সের যে ব্রাঞ্চে ডিসকাস করি সেটাকে বলা হয় হচ্ছে মেকানিক্স। মেকানিক্সকে আমরা যদি ফার্দার ক্লাসিফাই করি তো জেনারেলি মেকানিক্স টু টাইপসের হয়। দু ধরনের মেকানিক্স নিয়ে জেনারেলি আমরা আলোচনা করি। ফার্স্ট হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডি। রিজিড বডি কী জিনিস সেটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে ক্লাসিফিকেশনটা দেখে নাও, তারপর আমরা ডিসকাস করব যে রিজিড বডি কী জিনিস। ঠিক আছে? তো ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডি, অ্যান্ড সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে মেকানিক্স অফ ডিফর্মেবল বডি। তো মেকানিক্স অফ রিজিড বডি সেটা আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্ট পড়ি যেটাকে বলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে জেনারেলি আমরা ডিল করি রিজিড বডির সাথে। ওকে, আর মেকানিক্স অফ ডিফর্মেবল বডি এই যে জিনিসটা এটা আমরা পড়ি হচ্ছে সমে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, বা এটাকে অনেকে সলিড মেকানিক্সও বলে। তো এই সলিড মেকানিক্স বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে আমরা জেনারেলি ডিল করি ডিফর্মেবল বডির সাথে, আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা ডিল করি জেনারেলি রিজিড বডির সাথে। ওকে, নাও হোয়াট ইজ রিজিড বডি? রিজিড বডি মানেটা কি? এর জন্যে আমরা একটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে রিজিড বডি মানেটা কি। লেট সাপোজ মনে করো এটা একটা সলিড বডি। এখন এই সলিড বডির ভিতরে আমি দুটো পয়েন্টকে কনসিডার করছি। মনে করো এটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট, দুটো পয়েন্টকে কনসিডার করলাম, এবং এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স। এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি, এবং এই দুটো পয়েন্টের ভিতরে ডিস্টেন্স হচ্ছে এক্স। এখন এই সলিড বডিটার উপরে আমরা যদি বিভিন্ন ধরনের ফোর্স অ্যাপ্লাই করি বা টর্ক অ্যাপ্লাই করি বা যে কোনো লোড অ্যাপ্লাই করি, তারপরেও যদি এ এবং বি এর ভিতরে যে ডিস্টেন্স আছে এক্স সেটা আনচেঞ্জ থাকে এবং এটা কখনোই যদি চেঞ্জ না হয়, তো এই ধরনের বডিকে বলা হবে রিজিড বডি। ক্লিয়ার? If the distance between A and B never changes irrespective of any kind of forces and loads applied, that body is called rigid body. তো এই ধরনের বডিকে বলা হবে রিজিড বডি। যে কোনো ধরনের লোড আমরা অ্যাপ্লাই করছি, যে কোনো ধরনের ফোর্স আমরা এই বডির উপরে অ্যাপ্লাই করছি, বা যে কোনো ধরনের টর্ক আমরা এই বডির উপরে অ্যাপ্লাই করছি, কিন্তু তবুও এ আর বি এর মাঝখানে যে ডিস্টেন্স এক্স সেটা আনচেঞ্জড হয়ে আছে। তো এই ধরনের বডিকে বলা হবে হচ্ছে রিজিড বডি। মুদ্রা কথা এটাই যে সমস্ত বডির উপরে আমরা ইরেসপেক্টিভ অফ ফোর্সেস অ্যাপ্লাইড, যাদের শেপ অ্যান্ড সাইজ আমরা চেঞ্জ করতে পারি না, সেই ধরনের বডিকে বলা হয় হচ্ছে রিজিড বডি। ওকে, অ্যান্ড হোয়াট ইজ ডিফর্মেবল বডি? ডিফর্মেবল বডি মানে, এটাকেও একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। সেটা মনে করো যদি এরকম হয়, দুটো পয়েন্ট যদি আমি কনসিডার করি এ অ্যান্ড বি যদি আমি দুটো পয়েন্ট কনসিডার করি, এবং এই দুটো পয়েন্টের ভিতরে ডিস্টেন্স যদি আমাদের এক্স হয়, এখন এই বডিটাকে যদি আমি সলিড বডিটাকে যদি আমি পার্টিকুলার একটা ডাইরেকশান, মনে করো এরকম একটা ডাইরেকশানে পি লোড অ্যাপ্লাই করলাম বা পি লোড দিয়ে বডিটাকে পুল করার চেষ্টা করলাম, তাহলে এ অ্যান্ড বি এর মাঝখানে ডিস্টেন্স কি চেঞ্জ হবে? এ অ্যান্ড বি এর মাঝখানে ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হবে না, এক্সই থাকবে। এই পি লোড এই সলিড বডিটাকে কি করবে? একটা পার্টিকুলার ডাইরেকশানে অ্যাক্সেলারেট করার চেষ্টা করবে, এবং অ্যাক্সেলারেট করবেও, তবুও কিন্তু এ আর বি এর মাঝখানে ডিস্টেন্স চেঞ্জ হবে না, সেটা এক্সই থাকবে। তাহলে কি এই ধরনের বডিকে আমরা রিজিড বডি বলতে পারবো? তুমি যদি এই ধরনের বডিকে রিজিড বডি বলো, সেটা তোমার ভুল হবে। এর কারণ হচ্ছে এটাই
মনে করো যদি এই বডিটার উপরে আমি অপোজিট ডাইরেকশনে একটা 2p লোড অ্যাপ্লাই করি, অপোজিট ডাইরেকশনে আমি যদি 2p লোড অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? যেহেতু এখানে 2p ইজ গ্রেটার দ্যান p, 2p লোডটা p এর থেকে বড়, তাহলে অবশ্যই 2p চেষ্টা করবে এ পয়েন্টটাকে লেফট সাইডের দিকে এক্সটেন্ড করতে, এ পয়েন্টটাকে লেফট সাইডের দিকে এক্সটেন্ড করতে। তার মানে কি, এই যে সলিড বডি এর শেপ এবং সাইজকে চেঞ্জ করতে। তো এই ধরনের বডিকে বলা হয় হচ্ছে ডিফর্মেবল বডি। যে ধরনের বডির উপরে ফোর্স, লোড বা টর্ক অ্যাপ্লাই করার ফলে সেই বডির শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হয়, সেই ধরনের বডিকে বলা হয় ডিফর্মেবল বডি। ওকে, এখন তুমি আমাদের চারপাশে যত রকমের আমরা সলিড বডি বা যে কোনো বডি আমরা দেখি, তারা সবই ডিফর্মেবল বডি। তুমি যদি রিজিড বডির এক্সাম্পল আমার কাছে জিজ্ঞেস করো, আমি তোমাকে এক্সাম্পল দিতে পারবো না, কারণ রিজিড বডি বলে কিছু হয় না, এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কেস। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়ার ক্ষেত্রে আমরা কোনো বডিকে ক্যালকুলেশন সহজ হওয়ার জন্যে রিজিড বডি হিসাবে কনসিডার করি। যেমন তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ট্রাস পড়েছো, সেই ট্রাসটাকে আমরা রিজিড বডি হিসাবে কনসিডার করি, ঠিক আছে, তার মোশন ক্যালকুলেট করার জন্যে, ঠিক আছে। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো আমরা ডিফর্মেবল বডির সাথে ডিল করব, এখানে তো রিজিড বডির কোনো গল্প নেই। তো এই হচ্ছে ডিফারেন্স রিজিড বডি আর ডিফর্মেবল বডির ভিতরে। ওকে, নাও ডিফর্মেবল বডি আমরা স্টাডি করব স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে। এখন বডি ডিফর্ম কেন হবে? তার উপরে নিশ্চয়ই লোড বা ফোর্স কিছু অ্যাপ্লাই হচ্ছে, তার জন্যই বডি ডিফর্ম হচ্ছে, তার মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, মানে বডির মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, তার জন্যই বডি ডিফর্ম হচ্ছে। তো কত ধরনের লোড নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে? তো জেনারেলি আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 3 ধরনের লোড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। থ্রু আউট দ্য স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আমরা এই লোডটাকে নিয়েই কাজ করব, এই লোডটাকে নিয়ে আমরা আলোচনা করব, বা এই লোডটাকে আমরা অ্যাজাম্পশন হিসাবে ধরে আমাদের ক্যালকুলেশন করব। সেকেন্ড যে লোড সেটা হচ্ছে আমাদের সাডেনলি অ্যাপ্লাইড লোড, আর থার্ড যে লোড সেটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট লোড। এবার আমি উদাহরণ দিয়ে বোঝাই যে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড কোনটাকে বলে, সাডেনলি অ্যাপ্লাইড লোড কোনটাকে বলে, এবং ইম্প্যাক্ট লোড কোনটাকে বলে। দেখো, যদি আমি একটা এক্সাম্পল নিই, মনে করো এটা একটা সলিড বডি, ঠিক আছে, এটা হচ্ছে একটা সলিড বডি, ঠিক আছে, সলিড। এখন আমি কি করলাম, ফর এক্সাম্পল আমরা কি করলাম, 1 ব্যাগ অফ রাইস নিয়ে নিলাম, 1 ব্যাগ অফ রাইস মানে 1 বস্তা চাল নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে 1 ব্যাগ অফ রাইস নিলাম, এর প্রত্যেকটা দানাকে ইন্ডিভিজুয়ালি এই সলিড বডিটার উপরে রাখবো, প্রত্যেকটা দানাকে ইন্ডিভিজুয়ালি এই সলিড বডিটার উপরে রাখবো। এইভাবে যে লোডটা আমি এই সলিড বডির উপরে অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা দানা এক এক করে দিয়ে পুরো 1 বস্তা চালটাকে আমি এই সলিড বডির উপরে বসাচ্ছি। তো এইভাবে যে লোডটা আমরা অ্যাপ্লাই করছি সলিড বডির উপরে, এই ধরনের লোডকে বলা হয় GAL বা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, GAL বা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড। সেকেন্ড লোড আমাদের যেটা আছে সেটা হচ্ছে SAL, দ্যাট ইজ ইয়োর সাডেনলি অ্যাপ্লাইড লোড। এর ক্ষেত্রেও আমরা সেম এক্সাম্পল নিতে পারি। মনে করো 1 ব্যাগ অফ রাইস আছে, তো কি করলাম আমরা, 1 ব্যাগ অফ যে রাইস আছে সেই রাইসটাকে আমরা আস্তে করে এই সলিড বডির উপরে বসিয়ে দিলাম, উইদিন নো টাইম we put 1 bag of rice, 1 bag of rice on the solid body. তো এই ধরনের লোড অ্যাপ্লাই করার জন্য সলিড বডি যে লোড এক্সপিরিয়েন্স করছে সেটাকে বলা হচ্ছে সাডেনলি অ্যাপ্লাইড লোড, সেই লোডটাকে বলা হচ্ছে সাডেনলি অ্যাপ্লাইড লোড উইদিন নো টাইম। পুরো 1 ব্যাগ রাইসটাকে যখন আমি সলিড বডির উপরে বসিয়ে দিলাম, তো সেই জন্যে সলিড বডিটা যে এক্সপিরিয়েন্স করলো লোডটা, সেই ধরনের লোডকে বলা হয় হচ্ছে সাডেনলি অ্যাপ্লাইড লোড। নাও হোয়াট ইজ ইম্প্যাক্ট লোড? ইম্প্যাক্ট লোড মানে হচ্ছে, সেম এক্সাম্পল মনে করো 1 ব্যাগ অফ রাইস নিলাম। এখন এই 1 ব্যাগ অফ রাইসটাকে আমি কি করলাম, একটা পার্টিকুলার হাইট থেকে, মনে করো এই হাইটটা হচ্ছে আমাদের h, এই হাইটটা হচ্ছে আমাদের
স্মল এইচ পার্টিকুলার হাইট থেকে এই সলিড বডির উপরে ফেললাম, তাহলে এই সলিড বডিটা যে লোড এক্সপিরিয়েন্স করলো, এই ধরনের লোডকে বলা হয় হচ্ছে ইম্প্যাক্ট লোড। ইম্প্যাক্ট লোড সবসময় একটা এনার্জির সাথে আসে। দেখো এইচ হাইট থেকে যদি আমি ফেলি এবং এর যদি মাস এম হয়, তাহলে কিন্তু এখানে একটা এনার্জি আসবে, সেটা হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ ইয়োর mgh। এই যে এনার্জির সাথে যদি কোনো লোড অ্যাপ্লাই করা হয় কোনো বডির উপরে, সেই ধরনের লোডটাকে বলা হয় ইম্প্যাক্ট লোড। এখন ইম্প্যাক্ট লোড মানে যে সবসময় সেটাকে একটা পার্টিকুলার হাইট থেকে, মানে সে সবসময় একটা যে পোটেনশিয়াল এনার্জি নিয়ে একটা সলিড বডির উপরে পড়বে, সেটাকে আমি শুধু ইম্প্যাক্ট লোড বলবো, সেরকমটা নয়। যেরকম হতে পারে যে রাস্তায় কোনো একটা গাড়ি চলছে, গাড়ি চলতে চলতে দেখা যাচ্ছে হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেলো, তাহলে কি গাড়ির কাছে কি আছে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এমভি স্কোয়ার। তাহলে এই হাফ এমভি স্কোয়ার দিয়ে যে মানে গাড়িটা যে গাছের সাথে ধাক্কা খেলো, তো সেক্ষেত্রে গাড়ি গাছের উপরে যে লোডটা অ্যাপ্লাই করলো সেটাও একটা ইম্প্যাক্ট লোড। বোঝা গেল? তো ইম্প্যাক্ট লোড মানে সবসময় এরকম না যে পার্টিকুলার হাইট থেকে একটা লোড পড়বে মানেই সেটা ইম্প্যাক্ট লোড। গাড়ির ক্ষেত্রেও যে লোডটার কথা আমি বললাম, যে অ্যাক্সিডেন্ট করলো, তো গাছ যে লোডটা এক্সপিরিয়েন্স করলো সেটাও এক ধরনের ইম্প্যাক্ট লোড, কারণ এখানে গাড়ির গতিবেগের জন্য যে একটা কাইনেটিক এনার্জি নিয়ে যে গাড়ি আসছে, তো সেই জন্যে গাছ যে লোডটা এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে একটা ইম্প্যাক্ট লোড, যেহেতু এখানেও লোডটা অ্যাপ্লাই হচ্ছে একটা এনার্জির সাথে। বোঝা গেল? তো এই হচ্ছে মোটামুটি লোডের ক্লাসিফিকেশন। এখন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশান এটাই, অ্যাকচুয়ালি পুরো ইঞ্জিনিয়ারিংটাই অ্যাজাম্পশানের উপরে বেসড। আমরা অ্যাজাম্পশান ছাড়া মানে কোনো কিছু ক্যালকুলেশন করতে পারবো না। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও আমাদের এটা সবথেকে বড় একটা অ্যাজাম্পশান, যে আমরা যে লোডটা ক্যালকুলেশন করব সেটা অবশ্যই গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হতে হবে। মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যেখানে লোড ক্যালকুলেশন করব সেই লোডটা হবে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড। আমাদের ছোট্ট একটা পোর্শন আছে যেখানে আমরা ইম্প্যাক্ট লোড আর সাডেনলি অ্যাপ্লাইড লোড নিয়ে আলোচনা করব, সেটা যখন আসবে তখন দেখা যাবে। জেনারেলি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যেখানে লোড নিয়ে আলোচনা করব, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা আলোচনা করব গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড বাই ডিফল্ট। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বড় একটা অ্যাজাম্পশন। ক্লিয়ার? তাহলে এই মোটামুটি গেল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়ার ক্ষেত্রে পি রিকুইজিট যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে এগুলো। কি কি দেখলাম? ফার্স্ট দেখলাম যে মেকানিক্স কী জিনিস, মেকানিক্সের ক্লাসিফিকেশান, তারপর দেখলাম রিজিড বডি, তারপর দেখলাম ডিফর্মেবল বডি, আর এখন দেখলাম টাইপস অফ লোড। তার মধ্যে কি কি দেখলাম? গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, সাডেনলি অ্যাপ্লাইড লোড আর ইম্প্যাক্ট লোড। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশান নিয়ে নিয়েছি। কী অ্যাজাম্পশান নিয়ে নিয়েছি? আমরা এখানে যে লোডটা অ্যাপ্লাই হবে সেটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড হবে, এবং এটা বাই ডিফল্ট, একদম বাই ডিফল্ট, এটা একদম বাই ডিফল্ট। এটা হচ্ছে সবথেকে বড় অ্যাজাম্পশান। এই অ্যাজাম্পশানটাকে কিন্তু ভুল করলে চলবে না, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে সাবজেক্টের ভিতরে ঢুকছি। দেখো, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। তো সাবজেক্ট পড়ার আগে প্রথম নামটাই হচ্ছে স্ট্রেংথ। তো আমাদেরকে জানতে হবে যে স্ট্রেংথ মানে কি। স্ট্রেংথ, কোনো একটা ম্যাটেরিয়াল বডির স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে হচ্ছে, স্ট্রেংথের ডেফিনেশনই এটা হচ্ছে, স্ট্রেংথ ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্ট্রেস। Strength is that maximum value of stress which a material can sustain without failure. ম্যাটেরিয়াল ফেল হওয়ার আগে পর্যন্ত যতটা স্ট্রেস সহ্য করতে পারে, ম্যাক্সিমাম যতটা স্ট্রেস সহ্য করতে পারে, সেটাকেই বলা হয় হচ্ছে ওই ম্যাটেরিয়ালের স্ট্রেংথ। নাও ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ স্ট্রেস। What is stress? Stress, যেটা বুকিশ ডেফিনেশন, stress is defined as the internal resisting force। এখানে দুটো ওয়ার্ড আছে, মানে দুটো জিনিস ফোকাস করতে হবে বেশি করে। ফার্স্ট হচ্ছে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স, আর সেকেন্ড হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটাকেই বলা হয় হচ্ছে স্ট্রেস। এবং স্ট্রেসকে ডিনোট করা হয় হচ্ছে সিগমা দিয়ে। সিগমা ইকুয়ালস টু পি আপন এ, যেখানে পি হচ্ছে
ইন্টারনাল রেজিস্টিং ফোর্স, পি হচ্ছে রেজিস্টিং ফোর্স, পি হচ্ছে রেজিস্টিং ফোর্স, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। বোঝা গেল? এখন স্ট্রেসটাকে একটু ভেঙে আমরা দেখি, স্ট্রেসটাকে একটু ভালো করে আমরা আলোচনা করি এক্সাম্পল নিয়ে, ঠিক আছে? দেখো কিভাবে আলোচনা করব, একটা এক্সাম্পল নিই স্ট্রেসটাকে আলোচনা করার জন্য। মনে করো এটা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট, এটা একটা ফিক্স সাপোর্ট, এবং এই ফিক্স সাপোর্টের থেকে একটা বার এইভাবে হ্যাং করে আছে, ঝুলে আছে, একটা বার এইভাবে ঝুলে আছে, এবং এই বারের নিচের দিকে আমি এইভাবে একটা লোড লাগিয়ে দিলাম পি, নিচের দিকে একটা লোড লাগিয়ে দিলাম পি। এখন যদি আমি বলি যে পার্টিকুলার একটা সেকশন, মনে করো এই সেকশনটার নাম দিয়ে দিলাম পিকিউ, এই সেকশানে কত স্ট্রেস হবে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? এখানে যদি আমরা এরকমভাবে লিখি যে সিগমা ইকুয়ালস টু পি বাই এ, যেখানে এ হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়া, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। কারণ এখানে যে পিটা লাগছে, এই পিটা হচ্ছে অ্যাপ্লাইড লোড, মানে বাইরে থেকে আমরা অ্যাপ্লাই করছি, বাট স্ট্রেসের ডেফিনেশন এটা না। স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। বোঝা গেল? তাহলে সেই ইন্টারনাল রেজিস্টিং ফোর্সটা আমরা কীভাবে ক্যালকুলেট করব সেটা দেখো নিচের দিকে যেহেতু আমরা পি ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে এই যে সাপোর্ট আছে পুরো সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্যে এই সাপোর্ট কী করবে, এই সাপোর্টও উপরের দিকে একটা পি লোড অ্যাপ্লাই করবে, এই সাপোর্টও উপরের দিকে একটা পি লোড অ্যাপ্লাই করবে, যার ফলে কি হবে, পুরো সিস্টেমটা থাকবে ইকুইলিব্রিয়ামে। এখন আমরা কি করব, পিকিউ সেকশনের ইন্টারনাল ফোর্স ক্যালকুলেট করব, মানে স্ট্রেস ক্যালকুলেট করব। কিভাবে করব? যে সেকশনের আমরা স্ট্রেস ক্যালকুলেট করব, এর প্রসিডিউর হচ্ছে যে সেকশনের আমরা স্ট্রেস ক্যালকুলেট করব সেই সেকশন থেকে টোটাল বডিটাকে দুটো সেগমেন্টে ভাগ করে দেবো। মনে করো নিচের সেগমেন্টটা হচ্ছে সেগমেন্ট 1, উপরের সেগমেন্টটা হচ্ছে সেগমেন্ট 2। এবার কি করব, ইন্ডিভিজুয়াল সেগমেন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। তাহলে যদি আমরা ইন্ডিভিজুয়াল সেগমেন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে কীরকম হবে ডায়াগ্রামটা? ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা ড্র করি ইন্ডিভিজুয়াল সেকশনের, তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? প্রথম সেকশনে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে সেই ডায়াগ্রামটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের সেগমেন্ট 1, পিকিউ হচ্ছে সেকশন, এই সেকশনে আমরা স্ট্রেস বার করব, আর এখানে আমাদের লোড লাগছে অ্যাপ্লাইড লোড পি। ক্লিয়ার? ফার্স্ট সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টের ডায়াগ্রামটা কীরকম হবে? এটা হচ্ছে আমাদের সেকশন পিকিউ, এর উপরে হচ্ছে আমাদের সেগমেন্টটা, তার সাথে কি আছে? তার সাথে এখানে আছে সাপোর্ট ফোর্স লাগাচ্ছে পি। কিসের জন্যে? পুরো সিস্টেমটাকে মানে কন্ডিশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম স্যাটিসফাইড করার জন্যে সাপোর্ট উপরের দিকে একটা ফোর্স লাগাচ্ছে পি। ক্লিয়ার? এই সেগমেন্টটা হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, দ্যাট ইজ 2। এখন একটা জিনিস বোঝো ভালো করে, সেটা হচ্ছে আমাদের পুরো সলিড বডিটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এর ইন্ডিভিজুয়াল পোর্শনও ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে সেগমেন্ট 1 এবং সেগমেন্ট 2 দুটোই ইন্ডিভিজুয়ালি ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন যদি আমি দেখি সেগমেন্ট 1টাকে যদি আমি দেখি, অবজার্ভ করি, তাহলে সেগমেন্ট 1 কি ইকুইলিব্রিয়ামে আছে? অবশ্যই নেই, কারণ হচ্ছে নিচের দিকে একটা ফোর্স পি লাগছে, উপরের দিকে কিছুই লাগছে না, তার মানে এটা ইকুইলিব্রিয়ামে নেই। এর জন্য আমরা কি করব, এটাকে ইকুইলিব্রিয়ামে আনার জন্য উপরের দিকে একটা ফোর্স লাগিয়ে দেবো পি। এই ফোর্সটা আমরা লাগাবো না, এই ফোর্সটা লাগাবে হচ্ছে এই যে সলিড বডিটা এর মলিকুলার স্ট্রাকচার, মলিকিউলস লাগাবে এই রেজিস্ট্যান্স ফোর্সটা। কার এগেনস্টে? যে এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, এর এগেনস্টে সেম কাইন্ড অফ ফোর্স অপোজিট ডাইরেকশানে লাগাবে। কে লাগাবে?
এই যে সলিড অবজেক্টটা, এই অবজেক্টের মলিকিউলস। বোঝা গেল? সেকেন্ড সেগমেন্টের ক্ষেত্রে সেম, সাপোর্ট উপরের দিকে লোড লাগাচ্ছে পি, তো ইকুইলিব্রিয়াম স্যাটিসফাইড করার জন্য, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম স্যাটিসফাইড করার জন্যে এই অবজেক্টের যে মলিকিউলস এও নিচের দিকে লাগাবে পি। এটাকেও বলা হবে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন বলছি? তার কারণ হচ্ছে এটা কে লাগাচ্ছে এই ফোর্সটা? অবজেক্টের মলিকিউলস, সেজন্য তার জন্য এটাকে বলছি ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। ইন দ্যাট পার্টিকুলার কেস এই যে ইন্টারনাল ফোর্স আমরা পেলাম, একটা হচ্ছে উপরের দিকে পি আর একটা নিচের দিকে পি, এই দুটো ফোর্সের ভ্যালুই হবে সেম, শুধু এদের ডাইরেকশন হবে অপোজিট। বোঝা গেল? তো এই যে ইন্টারনাল ফোর্স, এখন আমরা বলতে পারি যে সিগমা ইকুয়ালস টু এই ইন্টারনাল ফোর্স, দ্যাট ইজ পি বাই এ, ইএলও পি বাই এ, ইএলও পি বাই এ। বোঝা গেল? এটাকে বলা হয় হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন, ফোর্সের ইউনিট নিউটন, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে স্ট্রেসের এসআই ইউনিট। ক্লিয়ার? নাও টাইপস অফ স্ট্রেস। জেনারেলি আমরা দু ধরনের স্ট্রেস নিয়ে ডিসকাস করব, দু ধরনের টাইপই হয় স্ট্রেসের। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর সেকেন্ড হচ্ছে শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস মানে কি? নর্মাল স্ট্রেস মানে হচ্ছে, নর্মাল স্ট্রেস মানে হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা প্লেন বা এটা একটা সেকশন, যেরকম এখানে একটা পিকিউ সেকশন নিলাম, এখানেও মনে করো এটা একটা সেকশন। এই ধরনের সেকশনকে বলা হয় হচ্ছে অবলিক সেকশন, যেটা হরিজন্টালের সাথে পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে? এই ধরনের সেকশনকে বলা হয় হচ্ছে, যেমন এই যে সেকশনটা পিকিউ, এটা কিন্তু হরিজন্টালের সাথে 0 ডিগ্রিতে আছে। বোঝা গেল? আর এখানে যে সেকশনটা আছে এটা কিন্তু হরিজন্টালের সাথে 0 ডিগ্রি সেকশন, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে আছে। তো এই ধরনের যে সেকশন হয়, এই ধরনের সেকশনকে বলা হয় হচ্ছে অবলিক সেকশন। অবলিক সেকশন, এই ধরনের সেকশনকে বলা হয় হচ্ছে অবলিক সেকশন। তো নর্মাল স্ট্রেস মানে হচ্ছে যদি স্ট্রেসটা এই সেকশনের সাথে পারপেন্ডিকুলারভাবে থাকে, যদি স্ট্রেস সেকশনের সাথে পারপেন্ডিকুলারভাবে অ্যাক্ট করে, তো এই ধরনের স্ট্রেসকে বলা হয় হচ্ছে নর্মাল স্ট্রেস। এই ধরনের স্ট্রেসকে বলা হয় হচ্ছে নর্মাল স্ট্রেস। আবার শেয়ার স্ট্রেস মানে কি? শেয়ার স্ট্রেস মানে হচ্ছে যদি সেকশনের সাথে স্ট্রেস অ্যালং দ্য সেকশন থাকে, অ্যালং দ্য সেকশন, তো সেই ধরনের স্ট্রেসকে বলা হয় হচ্ছে শেয়ার স্ট্রেস। এটা হচ্ছে তোমার অ্যালং দ্য সেকশন বা অ্যালং দ্য প্লেন বলতে পারো, বা প্যারালাল টু দ্য প্লেন এরকমও বলতে পারো। ঠিক আছে? আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন যে স্ট্রেস হয় সেটাকে নর্মাল স্ট্রেস বলা হয়, আর অ্যালং দ্য সেকশন বা অ্যালং দ্য প্লেন যে স্ট্রেস হয় সেটাকে বলা হয় শেয়ার স্ট্রেস। এখন নর্মাল স্ট্রেসও আবার দু ধরনের হয়। কীরকম? নর্মাল স্ট্রেসও হচ্ছে দু ধরনের হয়। একটা এরকম হতে পারে যে পারপেন্ডিকুলারভাবে যদি এরকম হয়, এরকম অ্যারো মানে কি? পারপেন্ডিকুলার থেকে এটা আউটওয়ার্ড যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, পারপেন্ডিকুলার থেকে এটা মানে প্লেন থেকে এটা আউটওয়ার্ড যাচ্ছে, পারপেন্ডিকুলারভাবে আউটওয়ার্ড যাচ্ছে। তো এই ধরনের যে স্ট্রেস, এটাকে বলা হচ্ছে টেনসাইল স্ট্রেস। এই ধরনের যে স্ট্রেস, এটাকে বলা হয় টেনসাইল স্ট্রেস। আবার যদি এরকম হয় যে কোনো স্ট্রেস পারপেন্ডিকুলারভাবে ইনওয়ার্ডের দিকে আসছে, পারপেন্ডিকুলারভাবে ইনওয়ার্ডের দিকে আসছে, তাহলে এই ধরনের স্ট্রেসকে বলা হবে কম্প্রেসিভ স্ট্রেস। এই ধরনের স্ট্রেসকে বলা হবে কম্প্রেসিভ স্ট্রেস। ক্লিয়ার? এই হচ্ছে স্ট্রেসের ক্লাসিফিকেশন। ঠিক আছে? থ্যাংক ইউ।